हम जल्द ही हिंदुस्तान की आबादी का आधा हिस्सा होंगे। किसी को मार के जो जन्नत नसीब हो, दुखती हो ऐसे जन्नत में। ये हिंदू लोग अपनी धार्मिक किताबें कम पढ़ते हैं ना, इसका हमें फायदा हो रहा है। ये सब हिंदू बस्ती है, इनमें से किसी ने भी रूलिंग पार्टी को वोट नहीं दिया। क्या हमारा हिंदू होना इतना बड़ा गुनाह है? गुनाह नहीं, गर्व है हमें हिंदू होने पर। সিনেমা শুরু হয় বাংলাদেশকে দেখিয়ে, যেখানে দাঙ্গা হচ্ছে। সেখানকার সংখ্যালঘু হিন্দু পরিবারগুলিকে হত্যা করে তাদের মেয়েদেরকে অপহরণ করা হচ্ছে। সেখানে দেখতে পাই কিছু মেয়ে পালিয়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে রয়েছে। সেখানে আমরা একটা মেয়ে সুভাষিনীকে দেখি, যার পরিবারকে হত্যা করা হয়েছে। তার সঙ্গে থাকা একটি মেয়ে বলে, আমাদের হিন্দু হওয়া কি অপরাধ? তখন সুভাষিনী উত্তর দেয়, যে দেশের সরকার শরিয়া আইন অনুযায়ী চলে, সেখানে হিন্দু হওয়া অপরাধী। এই মেয়েগুলি একটি এজেন্টের সঙ্গে কথা বলে রেখেছে যে তাদেরকে ভারতে পাঠাতে চলেছে। এরপর আমরা সেই এজেন্টকে দেখি, যে কাউকে ফোনে বলছে যে পরবর্তী পুরো গ্রুপ প্রস্তুত। তারপর সে মেয়েদের কাছে আসে এবং বলে যে 2 দিনের মধ্যে এই জায়গা ছেড়ে যেতে হবে এবং ভারতে কিভাবে যেতে হবে সে সম্পর্কে জানায়। মেয়েরা তাদের জমানো টাকা ওই এজেন্টকে দেয়। 2 দিন পর সেই এজেন্ট মিয়ানমারের হিন্দুদের এবং রোহিঙ্গাদের রাতের অন্ধকারে এক জঙ্গল এলাকায় নিয়ে যায়। জঙ্গলে প্রবেশ করে সেই এজেন্ট সেখানে উপস্থিত কিছু মুসলমানদের হাতে ওই লোকেদের তুলে দেয় আর বলে, এখন থেকে আপনাদের এই লোকেরা নিয়ে যাবে। একজন ব্যক্তি বলে, আপনারা সুন্দরবনের পথে ভারত যাবেন, যা মানুষের জন্য অনেক ভয়ঙ্কর। তাই এই গ্রুপ থেকে কয়জন জীবন নিয়ে ভারতে পৌঁছাতে পারবে এর কোনো গ্যারান্টি আমরা নেব না। তারপর সবাইকে আলাদা আলাদা নৌকায় বসিয়ে দেওয়া হয়। নৌকা রওনা হয়। তখন নৌকার মধ্যে থেকে একটি মেয়েকে এজেন্ট তুলে নেয় এবং নৌকা চলে যায়। নৌকায় থাকা তার মা এবং অন্য মেয়েরা চিৎকার করে, কিন্তু শোনার কেউ নেই। সেই এজেন্ট বলে, তোমরা সবাই ভারতে যাও, আমি এই কাফেরকে আমার বেগম বানাবো, এটা গানিমতের মাল। এরপর সকালে সবাই জঙ্গলের ধারে নেমে পায়ে হেঁটে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা ভারতীয় সীমান্তে অর্থাৎ পশ্চিমবঙ্গে পৌঁছায়। সেখানে তাদের আরেকটি উগ্রপন্থী মুসলিম দলের সঙ্গে দেখা হয়, যাদের মধ্যে একজন হলেন কুরেশি। তিনি বলেন, আপনাদের সকলকে ভারতবর্ষে স্বাগতম। আপনাদের সবাইকে মিয়ানমার থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর বাংলাদেশেও আপনাদের আশ্রয় মেলেনি, কিন্তু ভারতবর্ষে আপনাদের কিচ্ছু হবে না। এখানকার সরকার আপনাদের সাহায্য করবে। তারপর তাদের নেতা গাজী খান বলে, তোমরা সবাই তোমাদের ভাই বোন এবং আত্মীয়দের এখানে ডেকে আনো, মিয়ানমার এবং বার্মার রোহিঙ্গা ভাইদের মেসেজ পাঠাও। গাজী খান বলে, এরপর কিছুদিনের মধ্যে আমরা ভারতবর্ষের 50% হয়ে যাব, আর তারপর হিন্দুস্তানে আমাদের রাজত্ব চলবে। এরপর গাজী খান বলে, আমরা আপনাদের সকলের পরিচয়পত্র এবং অন্যান্য সুবিধা দেব, কিন্তু আপনাদের এখানকার সরকারের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। তখন একটি মহিলা এগিয়ে আসে আর গাজী খানকে আক্রমণ করে, কারণ তার মেয়েকে রাতে অপহরণ করা হয়েছিল। গাজী খান তখন রেগে গিয়ে বলে, একে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করো। তখন সুভাষিনী তার পায়ে পড়ে মাপ চাইতে থাকে এবং সে সেই মহিলাকে বাঁচিয়ে নেয়। এরপর জঙ্গলে ক্যাম্পের ব্যবস্থা করা হয়, সেখানে ওই লোকেদের রাখা হয়। রাতে সবাই আগুনের ধারে বসেছিল। তখনই কুরেশি বলে, ওই মহিলাকে শিক্ষা দিতে হবে, সে আমার গায়ে হাত তোলে। কুরেশি এবং গাজী খান তখন ওই মহিলাকে তুলে নিয়ে আসে, আর বাকি মেয়েরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তখন গাজী খান বলে, যতক্ষণ না তোরা ইসলাম গ্রহণ করবি ততক্ষণ তোদের সাথে এমনটাই হবে। সুভাষিনী বলে, প্রত্যেক ধর্মই তো মানবতা শেখায়, কিন্তু এটা কোন ধর্ম? তখন গাজী খান বলে, খুব শিগগিরই তোর সময় আসবে। আর গাজী খান বলে, আমরা আল্লাহর কথায় চলি, আমরা কাফেরদের মেরে জান্নাত লাভ করি। তখন সেখানে উপস্থিত একটা মেয়ে বলে, নিরীহ মানুষকে মেরে যে জান্নাত লাভ হয়, আমি থুতু ফেলি সেই জান্নাতে। এটা শোনার পর গাজী খান সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মারে। তারপর গাজী খানকে আক্রমণকারী মহিলার ওপর একে একে সকলেই অশারীরিক অত্যাচার করে এবং তাকে মেরে ফেলে। মিয়ানমার থেকে আগত মুসলমান রোহিঙ্গিরা এটা দেখে খুব খুশি হয়। পরের দিন সকালে সরকারের কিছু অফিসার সেখানে আসে। তারা রোহিঙ্গিয়া এবং অন্য লোকেদের আধার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড তৈরি করতে থাকে। তখন সেখানে বলা হয়, এখানে তাদেরই পরিচয়পত্র দেওয়া হবে যারা ইসলাম কবুল করবে, না হলে এখানেই তাদের মরতে হবে। তখন স্নেহা নামের একটি হিন্দু মেয়ে তার টেন্ট থেকে বের হয় এবং সে গাজী খানের কাছে এসে বলে, আমি মরতে চাই না, আমি তোমার ধর্ম গ্রহণ করতে চাই। গাজী খুশি হয়ে যায় এবং সেখানে উপস্থিত মৌলবী তাকে কলমা পড়িয়ে তার নাম রাখে রাজিয়া বানু এবং তার ডকুমেন্ট তৈরি করে দেয়। এরপর যারা ইসলাম কবুল করে তাদের সবাইকে ডকুমেন্ট তৈরি করা হয়। রাতে গাজিয়া খানের সঙ্গে রাজিয়া বানুর বিয়ে দেওয়া হয়। তখন সবাই আনন্দ করছিল। সুভাষিনী সেই সুযোগে সেই শিশুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যার মাকে আগের রাত্রিরে মেরে ফেলা হয়েছিল। অনেক দূর যাওয়ার পর জঙ্গলে শিশুটির তৃষ্ণা লাগে। সুভাষিনী তাকে বসিয়ে রেখে পানি খুঁজতে যায়। এরপর যখন সে ফিরে আসে তখন একটি গুলি চলে এবং গুলি শিশুর গায়ে গিয়ে লাগে। এই গুলি গাজী খানের লোকরা চালিয়েছিল। এরপর সুভাষিনী তাকে হঠাৎ করে আক্রমণ করে আহত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে ছুটতে ছুটতে পথে তার সাথে একজন লোকের দেখা হয়। তাকে দেখে শিক্ষিতই মনে হয়। সুভাষিনী তার উপরেও আক্রমণ করে। সেই ছেলেটি বলে যে তার নাম প্রতীক এবং সে নিজেকে রাইটার বলে পরিচয় দেয়। সে সুন্দরবন নিয়ে একটি বই লিখতে এখানে এসেছে। আতঙ্কিত সুভাষিনী বলে, তারা এক্ষুনি এখানে চলে আসবে। প্রতীক তখন
তার বন্দুক বার করে এবং সুভাষিনীকে নিয়ে সেখান থেকে চলে যায়। সকালে প্রতীক সুভাষিনীকে নিয়ে শহরে পৌঁছায়। সুভাষিনী প্রতীককে তার গল্প শোনায় এবং বলে যে সে আর মিয়ানমারে ফিরবে না, সেই শয়তানদের কারণে আমার এবং আমার পরিবারের খুব খারাপ অবস্থা হয়েছে। তারপর প্রতীক সুভাষিনীকে নিয়ে তার গ্রাম মুর্শিদাবাদে চলে আসে। সে বলে অনেকদিন আমাদের এই জেলা আজকের বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের দখলে ছিল এবং তাই এখানে মুসলিম জনসংখ্যাই বেশি, আর এখানে প্রায় দাঙ্গা হয়ে থাকে। এমনই এক দাঙ্গায় আমার পরিবার শেষ হয়ে গিয়েছিল। আর এরপর কথা বলতে বলতে প্রতীক তার বাড়িতে পৌঁছায়। তখন তার বাড়ির কাছের মেয়ে রোজা বাইরে এসে সুভাষিনীকে আর তার জিনিসপত্র নিয়ে ভেতরে যায়। সন্ধ্যাবেলায় প্রতীক তাকে বলে আমার এখানে ভালো লাগছে না, আমি দিল্লি চলে যাব। সুভাষিনী বলে আমাকেও দিল্লি নিয়ে চলো, এখানে হিন্দুদের উপর যা নির্যাতন করা হচ্ছে তা আমি দিল্লিতে গিয়ে জানাতে চাই। প্রতীক বলে দিল্লি যেতে কমপক্ষে 1 মাস সময় লাগবে, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গলে অবৈধভাবে এসেছো। যদি পুলিশেরা জানতে পারে তবে তোমাকে তোমার দেশে পাঠিয়ে দেওয়া হবে। সুভাষিনী বলে আমার সঙ্গে বাংলাদেশ থেকে অনেক মানুষ এসেছে, আমার সামনেই তাদের সবার ভারতীয় কাগজপত্র হয়ে গেছে। প্রতীক বলে ওসব ছেড়ে দাও, ওটা রাজনৈতিক বিষয়। তারপর সুভাষিনী বলে কিন্তু আমি শুনেছি বিদেশে সংখ্যাগুরু দ্বারা অত্যাচারিত হিন্দুদের জন্য ভারত সরকার আইন তৈরি করেছে। প্রতীক বলে হ্যাঁ ঠিক, কিন্তু এখানকার রাজ্য সরকার সেটি এখানে কার্যকর করেনি। এরপর রাত্রির বেলা প্রতীক একা একা ঘর থেকে বেরিয়ে চলে যায়। এরপর আমরা দেখি সে মসজিদে যায়। তখন মসজিদে একজন মানুষ নামাজ পড়ছিল। প্রতীক তাকে ভাইজান বলে সম্বোধন করে। আসলে প্রতীক হলো একজন মুসলিম ছেলে, সে হিন্দু সেজে হিন্দু মা বোনেদের ব্রেন ওয়াশ করার কাজ করত। তার ভাই মাহমুদ বলে শুনলাম একটা কাফের মেয়ে তোমার সঙ্গে এসেছে। প্রতীক বলে সে তার লোকেদের সাথে এসেছিল কিন্তু সেখান থেকে পালাচ্ছিল, আমি তাকে ধরেছি। মাহমুদ বলে তাকে সেখানে শেষ করে দেওয়া উচিত ছিল তোমার। প্রতীক বলে যে শেষ তো অবশ্যই করব, কিন্তু তার আগে তার নিজের ধর্মের প্রতি গর্ব বিশ্বাস ভেঙে ফেলতে হবে। আসলে বন্ধুরা মাহমুদ একজন রাজনৈতিক নেতা এবং সে একজন সংসদ সদস্য এবং সে তার স্বধর্মীয় মানুষদের বক্তৃতা দেওয়ার সময় বলে আমাদের একতাই আমাদের শক্তি, আমরা সংখ্যায় যত বেশি হব তত বেশি ভোট পাবো, তাই তোমরা যত পারো বাচ্চা পয়দা করো, আর এরকম করে একদিন আমরা হিন্দুস্তানে রাজ করব। সেখানে উপস্থিত মৌলভী বলে আমরা আমাদের বিরোধী দলের কাউকে ভোট দিতে যেতেই দেবো না। পরের দিন সুভাষিনী বলে যে তাকে মন্দিরে যেতে হবে। প্রতীক বলে এখানে সব মন্দির ভেঙে ফেলা হয়েছে, এখানে আর একটা মন্দির মাত্র বাকি আছে। তারপর সে তাকে নিয়ে সেই মন্দিরে যায়, কিন্তু এখানে মন্দিরের পুরোহিত হিন্দু ধর্মের প্রচারের নাম করে ইসলাম ধর্মের প্রচার করছে। আসলে সে কোনো পণ্ডিতই না, সে একজন মুসলমান যে হিন্দু সেজে ব্রেন ওয়াশের কাজ করছে। তার কথা সুভাষিনীর মোটেও ভালো লাগে না, তাই সুভাষিনী সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা এমপি মাহমুদকে দেখতে পাই। সে দলীয় কর্মীদের নিয়ে মিটিং করছিল। সে জিজ্ঞাসা করে দিল্লি থেকে একজন রিপোর্টার প্রজ্ঞা এসেছে, তার কি হয়েছে? তখন আমরা দেখতে পাই মাহমুদের লোকেরা প্রজ্ঞাকে তাড়া করেছে। তারা প্রজ্ঞা এবং তার ক্যামেরাম্যানকে ধরে ফেলে আর বলে এটা মুসলিম এরিয়া, আমরা এখানে যা খুশি তাই করব, আমরা তোদের মতো কাফেরদের এখানে ঢুকতেই দেব না, এবং তার পেট ছিঁড়ে তার পিঠে গো ব্যাগ লিখে দেয়। তখন সেখানে একটা হিন্দু ছেলে এসে তাদের থামায় আর বলে এই তোদের ইমান, মেয়েদের বস্ত্র হরণ করে তোদের ইমান। মাহমুদের লোকেরা তাকে হুমকি দেয় এবং তাকে মারতে যায়। তখন সেই ছেলে তার পকেট থেকে বোমা বার করে, সেটা দেখে মাহমুদের লোকজনেরা ভয়ে পালিয়ে যায়। তারপর সে প্রজ্ঞাকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে। এই ঘটনা শুনে এমপি মাহমুদ খুব রেগে যায়। সে বলে যদি তোমরা এতজন মিলেও একজন হিন্দু মানুষকে ভয় পেয়ে যাও তবে আমরা কিভাবে হিন্দুস্তানে রাজ করব? প্রতীকও সেখানে উপস্থিত ছিল। সে বলে এখন ওই হিন্দু ছেলের কি করব? মাহমুদ বলে তাকে সাফ করে দে, জাহান্নামে পাঠিয়ে দে। এরপর আমরা দেখতে পাই সেই ছেলের নাম বিশাল, সে একটি অফিসে মারামারি করছে। তখন রিপোর্টার প্রজ্ঞা সেখানে চলে আসে আর তাকে থামায়। বিশাল তাদেরকে জানায় আমি কানাডায় চাকরি পেয়েছি, আমি কানাডায় চলে যাব, তার জন্য শুধু একটা সার্টিফিকেট দরকার, কিন্তু এরা সেটা দিচ্ছে না। প্রজ্ঞা বলে ঝগড়া করো না, আমি তোমাকে সার্টিফিকেট এনে দেওয়ার ব্যবস্থা করছি। কিছুদিন পর সুভাষিনী এবং প্রতীকের ঘরে সেই মুসলিম কাজের মেয়ে রোজার সাথে সুভাষিনীর ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে তাকে নিয়ে একটি দরগায় যায় আর সে তাকে মুসলিম ধর্মের ব্যাপারে ভালো ভালো কথা বলতে শুরু করে, মানে তার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তাকে জাকির নায়কের ভিডিও দেখায় আর বলে তুমি কি কখনো জাকির নায়কের এই ভিডিও দেখেছো? সুভাষিনী বলে হ্যাঁ, সে একজন মিথ্যাবাদী, সে অন্য ধর্মের ব্যাপারে খারাপ কথা বলে, সে অন্য ধর্ম সম্পর্কে ভুল বুঝিয়ে মিথ্যা বলে মানুষদের ধর্মান্তরিত করে। রোজা বলে না, সে একজন ভালো মানুষ, সে সুন্দর সত্য শান্তির ধর্ম প্রচার করছে। সুভাষিনী বলে ধর্ম যদি সত্যিই ভালো হয়ে থাকে তাহলে সেটা প্রচার করার কোনো দরকার নেই, জোর করে কাউকে ধর্মান্তরিত করারও কোনো দরকার নেই, কাউকে ইসলামে দাওয়াত দেওয়ারও দরকার নেই। যদি সে ধর্ম সত্যিই ভালো হয়ে থাকে সেই ধর্ম নিজেই মানুষকে তার দিকে টানবে। মানে এখানে রোজার কার্যসিদ্ধি হয় না। এরপর আমরা দেখি প্রতীক বাড়ি ফিরে আসে, কিন্তু সে সুভাষিনীকে দেখতে পায় না। তখন রোজা তাকে বলে সে তো তোমার কাছে গেছে। তখন প্রতীক রোজাকে বলে বলেছি না ওকে বাড়ির বাইরে যেতে দেবে না। আসলে সুভাষিনী তার ছাপাখানাতেই গিয়েছিল। সে এবার সেখানে যায় এবং সে বলে আমি একজন পাবলিশার, আমি বেদ পুরাণের বই ছাপিয়ে পাবলিশ করি। তার কথা শুনে সুভাষিনী অনেকটা ইমপ্রেস হয় এবং তাকে বলে তুমি ধর্ম এবং সমাজের জন্য অনেক ভালো কাজ করছো। এরকম করে কিছুদিন চলে। কিছুদিন পর সুভাষিনী বলে তুমি আমাকে দিল্লি কখন পাঠাবে? তখন প্রতীক তাকে বলে তোমার কাগজপত্র তৈরি হতে সমস্যা হচ্ছে, তুমি যদি এখানে কাউকে বিয়ে করো তাহলে তুমি সহজেই এখানকার নাগরিকত্ব পেয়ে যাবে। সুভাষিনী বলে আমি এখন বিয়ে করতে চাই না, আমার অতীত আমি ভুলতে চাই না, আমার শুধু এখন মেন লক্ষ্য আমি যেন পৃথিবীর
নিপীড়িত অত্যাচারিত এই সংখ্যালঘু হিন্দুদের জন্য কিছু করতে পারি। প্রতীক বলে তুমি তো বিয়ের পরেও তা করতে পারো। প্রতীক বলে তুমি চাইলে তুমি আমার সাথে লোক দেখানো বিয়ে করতে পারো, তারপর আমরা দুজনেই দিল্লি চলে যাব। এরপর তুমি তোমার রাস্তা আর আমি আমার রাস্তা। সুভাষিনী কোনো উত্তর দেয় না। পরের দিন প্রতীক সুভাষিনীর সাথে বিয়ের কাগজপত্র তৈরি করে আনে এবং সুভাষিনীকে বলে আজ থেকে আমরা আইনগতভাবে স্বামী স্ত্রী। সুভাষিনী বলে আমি বাধ্য না হলে এই বিয়ে কোনো মতেই করতাম না। তারপর সে বলে এই বিয়ে শুধু একটা ফলস বিয়ে, ঠিক আছে? প্রতীক বলে তুমি যাই করবে আমি সবসময় তোমার সাথে থাকবো। তখন বাইরে দাঙ্গা শুরু হয়। প্রতীক বলে নির্বাচনে ফলাফল এসে গেছে, জয়ী দলটি তাদের বিজয় উদযাপন করছে এবং যারা ভোট দেয়নি তাদের প্রাণে মেরে দিচ্ছে। সুভাষিনী এটা দেখে অনেক ভয় পায়। পরের দিন সকালে আমরা রিপোর্টার প্রজ্ঞাকে দেখি। সুভাষিনী তার সাথে দেখা করতে যায় এবং বলে আমি আপনাকে ফোন কল করেছিলাম। সুভাষিনী প্রজ্ঞাকে বলে আমি পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে আসা একজন হিন্দু, আমি সবকিছু হারিয়ে শেষ আশায় এখানে এসেছি, কিন্তু এখানকার অবস্থাও সেই একই রকম। প্রজ্ঞা তার ক্যামেরাম্যানকে সুভাষিনীর কথা রেকর্ড করতে বলে। এরপর রাতে প্রতীক মদ খেয়ে ফিরে আসে। সুভাষিনী এটা দেখে চমকে যায়। প্রতীক বলে আমি তোমাকে নিষেধ করেছিলাম না, তবু কেন তুমি বাইরে গিয়েছিলে? সুভাষিনী জিজ্ঞাসা করে কি হয়েছে? তখন সে বলে আমি একজন বিবাহিত মানুষ হয়ে আমার স্ত্রীকে আমার মনের কথা বলতে পারি না। সুভাষিনী বলে যদি মন খুলে কিছু বলতে চাও তো বলো, কিন্তু যদি আমার কাছে আসতে চাও তবে জেনে রেখো এই বিয়েটা শুধু একটা অভিনয়, এর বেশি কিছু নয়। দিন দুজন মৌলবীকে দেখি যারা বলে বেশি সময় নষ্ট করো না, মেয়েটাকে মেরে ফেলো। তখন একজন মৌলবী বলে শাহজাদের তো মেয়েটার প্রতি প্রেম জেগেছে। প্রতীকের ভাই এমপি মাহমুদ বলে বুদ্ধি দিয়ে কাজ করো। সে প্রতীককে বলে তুমি আমার ছোট ভাই, এই সত্যটা তুমি কতদিন ওই মেয়েটার কাছ থেকে লুকিয়ে রাখবে? মৌলবী জানায় খবর এসেছে সে খুব দ্রুত দিল্লি চলে যাবে, তুমি তাড়াতাড়ি তার খেল খতম করো। পরবর্তী দৃশ্যে দেখা যায় মৌলবী এমপি মাহমুদের এলাকায় একজন মৌলবী ঘোষণা করছে আজ থেকে আমাদের এই এলাকায় সারিয়া কানুন কার্যকর হচ্ছে। টিভি দেখা, গান শোনা, গান গাওয়া এবং মোবাইল রাখা নিষিদ্ধ। মহিলারা পর্দা ছাড়া বাইরে বেরোতে পারবে না। যারা এই নিয়ম ভাঙবে তাদের শরিয়ত মোতাবেক শাস্তি দেওয়া হবে। সুভাষিনী রোজাকে জিজ্ঞাসা করে এসব কি বলছে? রোজা বলে আমাদের ধর্মে এমনটাই হয়। এরপর সে তার জীবনের গল্প বলতে শুরু করে। সে বলে আমার সবেমাত্র বিয়ে হয়েছিল, বিয়ের কয়েকদিন পর আমি একদিন আমার দেওরের সঙ্গে কাছাকাছি আমার ফুফার বাড়ি গিয়েছিলাম। যখন আমি ফিরে আসি তখন আমার স্বামী আমাকে রেগে গিয়ে তালাক দিয়ে দেয়। আর তখন আমার কোনো আশ্রয় ছিল না, আমি খুব কাঁদছিলাম। আমার কান্না দেখে আমার স্বামীর মন গলে যায়, সে আমাকে ফিরিয়ে নিতে চায়। কিন্তু মৌলভী সাহেব বলে যদি রোজা আবার তার স্বামীর সঙ্গে থাকতে চাই তাই শরিয়ত অনুযায়ী তাকে হালালা করতে হবে। আর এই কথায় আমার স্বামী রাজি হয়ে গেলেও কিন্তু আমি রাজি হইনি। আমার স্বামী মৌলভীকে বলে হালালা কার সঙ্গে হবে সেটা আপনি ঠিক করুন। আমি কাঁদতে কাঁদতে অনেক অনুরোধ করলাম কিন্তু কেউ আমার কথা শুনলো না। তারপর আমার স্বামী আর একটা বিয়ে করে নিল। সেই সময় আমার জীবনের সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি মৌলভী সাহেবের কাছে গিয়েছিলাম, তার হাভেলির বাইরে না খেয়ে না দিয়ে পড়েছিলাম। তখন দয়া করে তিনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। কিন্তু আমি যার জন্য এত কিছু করলাম সেই সম্মানই আমি ধরে রাখতে পারলাম না। আমাকে রোজ রাতে মৌলভী জ্বালা মেটাতে হয়। এ কথা শুনে সুভাষিনীও কেঁদে ফেলে। রোজা সুভাষিনীকে বলে তুমি এখানে নিরাপদ নাও, এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। এটা বলে সে চলে যায়। পরের দিন সুভাষিনী সাংবাদিক প্রজ্ঞার সাথে দেখা করতে যায়। সে বলে প্রতীক আমাকে বাইরে যেতে নিষেধ করেছে, তাও আমি লুকিয়ে লুকিয়ে এখানে এসেছি। সে বলে আমাকে দিল্লি যেতেই হবে। প্রজ্ঞা বলে আগামীকাল দুপুর 2টোর ট্রেনে আমরা দিল্লি যাচ্ছি, আমি স্টেশনে তোমার জন্য অপেক্ষা করবো। সুভাষিনী সেখান থেকে চলে যায়। রাস্তায় সুভাষিনীর সঙ্গে স্নেহার দেখা হয়, যে ভিক্ষা চাইছিল, মানে সেই মেয়ে যে মরার ভয়ে তার ধর্ম ত্যাগ করেছিল। স্নেহা তাকে জানায় যে 1 বছর পর আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয় এবং এভাবে আমার জীবন নরকে পরিণত হয়। সুভাষিনী বলে তোর মতো মেয়েদের এরকমই হওয়া উচিত, তুমি নিজের চিতায় নিজেই সাজিয়েছো। হিন্দু ধর্মে তুমি ছিলে দেবী আর অন্য ধর্মে তুমি হলে দাসী, তো তোমার সাথে এরকম হওয়াটা তো স্বাভাবিক। এই বলে সে চলে যায়। তখন সুভাষিনীকে রোজা ফোন করে। সে বলে যে তোমার সঙ্গে হয়তো আমার আর দেখা হবে না, আর তাকে বলে যে তোমার সঙ্গে ধোঁকা হচ্ছে। মানে প্রতীক সে আসলে এমপি মাহমুদের ভাই আতিক খান এবং সে আমাকে তোমার মতো মেয়েদের ব্রেন ওয়াশ করার জন্য রেখেছিল, যাতে আমি ব্রেন ওয়াশ করে তোমার মতো মহিলাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে পারি। সে জানায় যে এমপি মাহমুদ এবং আতিকের একটি বিশাল নেটওয়ার্ক আছে। আর তখনই ফোনটি কেটে যায়। সন্ধ্যায় সুভাষিনী বাড়ি ফিরে আসে। প্রতীক তখন বলে আমি তোমাকে কতবার বলেছি যে তুমি বাড়ির বাইরে বেরোবে না। তখন সুভাষিনী বলে রোজা আমাকে কিছু বলতে চেয়েছি কিন্তু তাকে আর আমি দেখতে পাচ্ছি না। আসলে বন্ধুরা রোজাকে তারা মেরে ফেলেছে আর সে তাই মারা যাওয়ার আগে সুভাষিনীকে সত্যি কথা বলার চেষ্টা করেছে। কিন্তু প্রতীক বলে আমি বলেছি না তুমি আর অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না। সুভাষিনী তখন তাকে বলে আমার সঙ্গে আসা সবাই এখন এই দেশের নাগরিক হয়ে গেছে এবং আমাকে এখানে বোকা বানানো হচ্ছে। এরপর সে বলে আমি তোমাকে চিনে গেছি, তুমি এমপি মাহমুদের ভাই আতিক খান। এটা শোনার পর প্রতীক তার আসল চেহারা দেখাতে শুরু করে। সে বলে হ্যাঁ আমি মুসলমান আর তুই কাফের। এরপর সে সুভাষিনীর সঙ্গে জোর জবরদস্তি করে কিছু কাজ করতে যায়, কিন্তু সুভাষিনী তখন তার থেকে তার বন্দুক ছিনিয়ে নেয় এবং তাকে মেরে ফেলে। এরপর সুভাষিনী সেখান থেকে পালিয়ে স্টেশনে চলে যায়। মাহমুদের লোকেরা তাকে খুঁজছিল এবং তারাও স্টেশনে এসে পৌঁছায়। তখন বিশাল তাকে দেখে ফেলে এবং তাকে বাঁচাতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গুন্ডারা বিশালকে মারধর করে
করে এবং তাকে মেরে ফেলে। প্রজ্ঞা সুভাষিনীকে ফোন করে কিন্তু তার ফোন কেউ তোলে না। অন্যদিকে মাহমুদের গুন্ডারা সুভাষিনীকে ধর্ষণ করে এবং তাকে একটি ঘরে বন্দি করে দেয়। এরপর রিপোর্টার প্রজ্ঞা দিল্লি পৌঁছায়, সুভাষিনীর ইন্টারভিউ টেলিকাস্ট করে দেয়, যেখানে সুভাষিনী তার উপর হওয়া নির্যাতনের কথা তুলে ধরে। অন্যদিকে সুভাষিনীকে এমপি মাহমুদের সামনে আনা হয়। সে তাকে মারধর করে এবং বলে, আমি তোর সাথে বিয়ে করে বাচ্চা পেদা করব, তাহলে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। মৌলভী তাকে কলমা পড়াতে যায় কিন্তু সে কলমা পড়তে অস্বীকার করে আর হর হর মহাদেব বলে চিল্লে ওঠে এবং সঙ্গে সঙ্গে মাহমুদের লোকজন তলোয়ার দিয়ে তার গলা কেটে ফেলে এবং এই সিনেমাটি এখানেই শেষ হয়। তো আমি জানি না এটা কতটা সত্যি আর কতটা মিথ্যে, বাট যেটা রটে সেটা কিছুটাও ঘটে। আর মুর্শিদাবাদ 2025 সালে এটা প্রমাণ দেয়। তো এই মুভিতে আমাদের সামনে একটা প্রশ্ন আসে, যেখানে গাজী বলে আমরা আল্লাহর কথাই চলি, আমরা কাফিরদের মেরে জান্নাত লাভ করি। আচ্ছা, কাউকে মেরে কি কখনো আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? আর এই প্রশ্নের উত্তর আমিও জানি না। যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।